আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী সম্পর্কে। এটি হচ্ছে এই অধ্যায়ের 4 নম্বর লেকচার। এই লেকচারে আমরা আলোচনা করব বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন সময়ে বিশেষ নাম দেওয়া হয়েছিল। যেমন পর্যায় সারণীর গ্রুপ একে মোট মৌল রয়েছে 7টি। হাইড্রোজেন ব্যতীত বাকি 6টি মৌলকে ক্ষার ধাতু বলা হয়। এরা পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করে, তাই এদেরকে ক্ষার ধাতু বলা হয়। তো আমরা কি জানলাম? পর্যায় সারণীর গ্রুপ একে মোট মৌল রয়েছে 7টি। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হাইড্রোজেন ব্যতীত বাকি 6টি মৌলকে ক্ষার ধাতু বলা হয়। ক্ষার ধাতু বলা হয়। এই ধাতুগুলো পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করে। পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করে। তাই এদেরকে ক্ষার ধাতু বলা হয়। তো আমরা একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা খুব সহজে বোঝার চেষ্টা করি। তো পর্যায় সারণীর 1 নং গ্রুপের একটি মৌল হচ্ছে সোডিয়াম। সোডিয়ামকে যদি পানির সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে কি উৎপন্ন হওয়ার কথা? হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার। আমরা সকলেই জানি ক্ষার উৎপন্ন হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে OH। তাহলে আমরা পানিকে যদি ভাঙি, অর্থাৎ রাসায়নিকভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরা পাবো H+ এবং OH-। তো ক্ষার উৎপন্ন হওয়ার জন্য আমাদের প্রয়োজন OH। সোডিয়াম কি করবে? সোডিয়াম OH এর সাথে সংযুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে, পাশাপাশি কি গঠন করবে? হাইড্রোজেন গ্যাস। আর H2 কি কারণে লিখলাম? কারণ আমরা জানি অক্সিজেন, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রোজেন এগুলা কি করে? এগুলা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে দ্বিমৌল অণু গঠন করে। তো আমরা জানতে পারলাম গ্রুপ একের মৌলসমূহ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, পাশাপাশি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো আমাদের এই বিক্রিয়ায় কিন্তু সমতা করা নেই। আমরা যদি সমতা করি তাহলে এই জায়গায় হবে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 অণু পানি, 2 অণু সোডিয়াম। এগুলো মূলত আমরা 6ষ্ঠ অধ্যায় এবং 5ম অধ্যায় থেকে বিস্তারিত ধারণা পাবো। তো আমরা 8ম শ্রেণীতে অলরেডি পড়ে এসেছি, কারো হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। এগুলো আমরা পরবর্তী অধ্যায়গুলোতে জানার চেষ্টা করব। তাহলে আমরা কি জানলাম? যে গ্রুপ একের মৌলগুলো পানি এর সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তারপর পর্যায় সারণীর 2 নং গ্রুপে অবস্থিত মোট মৌল রয়েছে 6টি। এই 6টি মৌলকে মৃৎক্ষার ধাতু বলা হয়, কারণ এরা ক্ষার তৈরি করার পাশাপাশি এদের বিভিন্ন যৌগ, অর্থাৎ এই ধাতুগুলোর বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া গিয়েছিল, তাই এদেরকে সামগ্রিকভাবে মৃৎক্ষার ধাতু বলা হয়। যেমন গ্রুপ 2-এ অবস্থিত 6টি মৌল হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই 6টি মৌলকে বলা হয় মৃৎক্ষার ধাতু।
পানিতে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে, ক্ষার উৎপন্ন করে। পাশাপাশি এদের বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া যায়। মাটিতে পাওয়া যায়, তাই এদেরকে সামগ্রিকভাবে মৃৎখাত ধাতু বলা হয়। তো এদের বিক্রিয়া যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যদি আমরা ক্যালসিয়াম পর্যায় সারণীর 2 নং গ্রুপে অবস্থিত ক্যালসিয়াম এর সাথে পানির বিক্রিয়া ঘটাই, তাহলে উৎপন্ন করবে, আমরা লক্ষ্য করেছি, উৎপন্ন করবে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তো আমরা ক্ষার উৎপন্ন হওয়ার জন্য প্রয়োজন OH। আমরা সবাই জানি পানিকে ভাঙলে পাওয়া যায়, পানিকে ভাঙলে পাওয়া যায় H+ এবং কি পাওয়া যায় OH-। তো ক্যালসিয়াম OH এর সাথে সংযুক্ত হবে, তারপর উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস। তো এখন হয়তো কেউ বলতে পারেন যে এই জায়গায় 2 কী কারণে লিখলাম, আগের বার 2 লিখি নাই। এগুলো আসলে পঞ্চম অধ্যায়ে আমরা বিভিন্ন যোজনী রিলেটেড কিছু জানবো, পাশাপাশি সমতাকরণ সম্পর্কিত আরও অনেক আলোচনা করা হবে ষষ্ঠ অধ্যায়ে। তারপর আমরা যদি সমতা করি তাহলে এই জায়গায় 2 অণু পানি নেওয়া লাগবে। আমরা যদি সমতা করি তাহলে দেখতে পাবো এখানে ক্যালসিয়াম রয়েছে একটি, এই উৎপাদেও রয়েছে একটি, হাইড্রোজেন 4টি, 2টি আর 2টি 4টি, অক্সিজেন 2টি, অক্সিজেন 2টি। এগুলো আমরা পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ে বিস্তারিত জানবো। এখন জাস্ট একটু জানার জন্য, বোঝার জন্য একটু দেখে রাখলাম আর কি। তো আমরা যদি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি, পর্যায় সারণীর গ্রুপ 2-এ মোট মৌল রয়েছে 6টি, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এই 6টি মৌলকে বলা হয় মৃৎখাত ধাতু, কারণ এগুলো পানিতে দ্রবীভূত হয়ে, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করে। পাশাপাশি এই ধাতুগুলোর বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া যায়, তাই সামগ্রিকভাবে এদেরকে বলা হয় মৃৎখাত ধাতু। তারপর আমরা জানব পর্যায় সারণীর 11 নং গ্রুপ সম্পর্কে। পর্যায় সারণীর 11 নং গ্রুপে মোট মৌল রয়েছে 4টি। রঞ্জিনিয়াম ব্যতীত বাকি 3টি মৌলকে মুদ্রা ধাতু বলা হয়। তো গ্রুপ 11-এ মোট মৌল রয়েছে 4টি: কপার, সিলভার, গোল্ড, রঞ্জিনিয়াম। রঞ্জিনিয়াম ব্যতীত এই 3টি মৌলকে বলা হয় মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু, কারণ প্রাচীনকালে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও বিনিময়ের মাধ্যম হিসেবে এদের ব্যবহার করা হতো। তো আমরা কি জানতে পারলাম? পর্যায় সারণীর গ্রুপ 11-এ মোট মৌল রয়েছে 4টি। রঞ্জিনিয়াম ব্যতীত বাকি 3টি মৌলকে বলা হয় মুদ্রা ধাতু। এগুলো প্রাচীনকালে বিভিন্ন ব্যবসা ও বিনিময়ের মাধ্যম হিসেবে এদেরকে ব্যবহার করা হতো, অর্থাৎ এই মৌলগুলো দ্বারা প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও বিনিময়ের মাধ্যম হিসেবে এদের ব্যবহার করা হতো। তারপর রয়েছে হ্যালোজেন গ্রুপ, অর্থাৎ পর্যায় সারণীর 17 নং গ্রুপকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী। তো পর্যায় সারণীর 17 নং গ্রুপকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপে মোট মৌল রয়েছে 6টি: ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন
অ্যাস্টেটিন, টেনেসাইন। তো এই 6টি মৌলকে বলা হয় হ্যালোজেন। তো হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী। হ্যালোজেন মানে কি? লবণ উৎপাদনকারী। লবণ উৎপাদনকারী। এর মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। মূল উৎস সামুদ্রিক লবণ। হ্যালোজেন মৌলকে X দ্বারা প্রকাশ করা হয়। হ্যালোজেন মৌলকে X দ্বারা প্রকাশ করা হয়। এই মৌলগুলো ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। এরা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। যেমন সোডিয়াম একটি ধাতু। সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে লবণ উৎপাদন করে। সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। সোডিয়াম ক্লোরাইডকে কি বলা হয়? খাদ্য লবণ। তো এখন অনেকে বলতে পারেন যে ক্লোরিন, এই জায়গায় ক্লোরিনের অণু কেন ব্যবহার করছি? কারণ এরা নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে দ্বিমৌল অণু গঠন করে। যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, পাশাপাশি অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। তারা যখন একা থাকে, অর্থাৎ সিঙ্গেল অবস্থায় থাকে, তখন এরকম অণু গঠন করে থাকে। আবার যখন যৌগ গঠন করে, তখন কিন্তু এরকম অণু গঠন করে থাকে না। তো আমরা যদি সমতা করি, এগুলো আমরা 6ষ্ঠ অধ্যায়ে জানতে পারবো। তাহলে ক্লোরিন এই জায়গায় আছে 2টি, এই জায়গায় 2টি বানানোর জন্য আমরা 2 দ্বারা গুণ করলাম, তখন সোডিয়াম হয়ে গেছে কয়টি? 2টি। আবার এই সোডিয়ামকেও 2 দ্বারা গুণ করলাম। এগুলো এখন না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, আমরা 5ম অধ্যায় এবং 6ষ্ঠ অধ্যায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তারপর এরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে। নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে দ্বিমৌল অণু গঠন করে। দ্বিমৌল অণু গঠন করে। যেমন একটু আগে আমরা বলেছি ক্লোরিন, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অর্থাৎ এরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে দ্বিমৌল অণু গঠন করে। তাহলে আমরা কি জানতে পারলাম? পর্যায় সারণীর গ্রুপ 17 নং গ্রুপকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী। এই গ্রুপে মোট 6টি মৌল রয়েছে: ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, টেনেসাইন। তারপর এর মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। হ্যালোজেন মৌলকে X দ্বারা প্রকাশ করা হয়। তারপর এরা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। আমরা এই বিক্রিয়াটি দেখার একটু চেষ্টা করব যে এরা ধাতুর সাথে বিক্রিয়া করে কিভাবে লবণ উৎপন্ন করে। তো যেমন ধাতু, সোডিয়াম হচ্ছে একটি ধাতু। তারপর হ্যালোজেন গ্রুপের মৌল হচ্ছে ক্লোরিন, বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে? সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। তো এরা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। তারপর নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে কি দ্বিমৌল অণু গঠন করে, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন।
তারপর আমরা জানব পর্যায় সারণীর 18 নং গ্রুপ সম্পর্কে। পর্যায় সারণীর 18 নং গ্রুপকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, কারণ এদের সবচেয়ে বাইরের শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকায় এরা অষ্টক পূরণ করে, যে কারণে তারা অধিক স্থিতিশীল হয়, যে কারণে তারা কারো সাথে ইলেকট্রন শেয়ার করে কোনো যৌগ গঠন করে না এবং নিজেদের মধ্যেও ইলেকট্রন বিনিময় করে কোনো যৌগ গঠন করে না। রাসায়নিক বন্ধন গঠন বা রাসায়নিক বিক্রিয়ায় এরা অংশগ্রহণ করে কোনো যৌগ গঠন করে না, তাই এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণ তাপমাত্রায় গ্যাস অবস্থায় থাকে। যেমন গ্রুপ 18 মোট 7টি মৌল রয়েছে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। এই 7টি মৌলকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস। এদের সবচেয়ে বাইরে শক্তিস্তর পূর্ণ ইলেকট্রন থাকায়, অর্থাৎ অষ্টক পূরণ করায়, এদের বাইরের শক্তিস্তরে পূর্ণ ইলেকট্রন থাকায়, পূর্ণ ইলেকট্রন থাকায় এরা কারো সাথে বিক্রিয়া করে না। যেমন আমরা যদি আর্গনের ইলেকট্রন বিন্যাস করি, আমরা সকলেই জানি আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, অর্থাৎ 4 আর 6 10, 16, 18। দেখেন, সবচেয়ে বাইরের শক্তি স্তরে পূর্ণ ইলেকট্রন থাকায়, অর্থাৎ 8টি ইলেকট্রন থাকে, 8টি ইলেকট্রন থাকায় তারা অষ্টক পূরণ করে, আর যখন অষ্টক পূরণ হয় তখন তারা অধিক স্থিতিশীল হয়, যেই কারণে তারা কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণও করে না, ত্যাগ করেও না। আচ্ছা, দেখেন তার সর্বশেষ শক্তিস্তর তৃতীয় শক্তিস্তর। তৃতীয় শক্তিস্তরে মোট ইলেকট্রন আছে 8টি, যেই কারণে তারা অষ্টক পূরণ করেছে, অর্থাৎ তারা অধিক স্থিতিশীল, যেই কারণে ইলেকট্রন গ্রহণও করে না, ইলেকট্রন শেয়ারও করে না। যেহেতু তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আর সাধারণ তাপমাত্রায় এরা হচ্ছে গ্যাসীয়। সাধারণ তাপমাত্রায় এরা গ্যাসীয়। তো পর্যায় সারণীর 18 নং গ্রুপে মোট 7টি মৌল রয়েছে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। এই মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এরা সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়। এদের বাইরে শক্তিস্তরে পূর্ণ ইলেকট্রন, অর্থাৎ তাদের সবচেয়ে বাইরে শক্তিস্তরে 8টি ইলেকট্রন থাকে, যে কারণে তারা অষ্টক পূরণ করে। আর অষ্টক পূরণ করলে যে কোনো মৌল খুব স্থিতিশীল হয়, অধিক স্থিতিশীল হয়, যে কারণে তারা ইলেকট্রন গ্রহণও করতে চায় না, ত্যাগও করতে চায় না। তাই তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তাই এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তারপর আমরা জানবো অবস্থান্তর মৌল সম্পর্কে। গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলসমূহকে অবস্থান্তর মৌল বলা হয়। অবস্থান্তর মৌল বলা হয়। অবস্থান্তর মৌল বলা হয়। তারপর অবস্থান্তর মৌল এরা যে সকল যৌগ গঠন করে সে সকল যৌগ রঙিন হয়।
অর্থাৎ অবস্থান্তর মৌলসমূহ যে সকল যৌগ গঠন করে সে সকল যৌগসমূহ সাধারণত কি হয়? রঙিন হয়। অবস্থান্তর মৌলসমূহ বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে এরা কি করে? প্রভাবক হিসেবে কাজ করে। এরা বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবক হিসেবে কাজ করে। যেমন 10 নং গ্রুপে অবস্থিত নিকেল বিভিন্ন জৈব বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। তো আমরা কি জানতে পারলাম? যে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে সকল মৌল রয়েছে এদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলসমূহ যে সকল যৌগ গঠন করে সে সকল যৌগসমূহ সাধারণত রঙিন হয়। তারপর এরা বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। তারপর 10 নং গ্রুপে অবস্থিত যে নিকেল মৌলটি রয়েছে সেটি বিভিন্ন জৈব বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। আমরা যখন একাদশ অধ্যায় পড়ব খনিজ সম্পদ ও জীবাশ্ম, ওই জায়গায় নিকেল বিভিন্ন জৈব বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। যদি আমরা একটি উদাহরণ দিই, এগুলো জানা প্রয়োজন নেই, তারপরে যেহেতু বলছে এই জন্য একটি উদাহরণ দিতেছি আমরা। যেমন কার্বন ডাই অক্সাইড 4 অণু হাইড্রোজেন এর সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন করে মিথেন এবং 2 মোল পানি। তো আমরা যখন খনিজ সম্পদ ও জীবাশ্ম একাদশ অধ্যায় পড়ব তখন আমরা দেখতে পাবো নিকেল বিভিন্ন জৈব বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে।